আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর আলমগীর হোসেনকে ইউজিসি চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়ার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। অবিলম্বে স্বৈরাচারের দোসর আলমগীর হোসেনের পদত্যাগ দাবি করেছেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, বিগত সরকারের আমলে কুয়েটের টানা দুবার উপাচার্যের দায়িত্ব পালন করেন আলমগীর হোসেন। ছাত্রলীগের সুপারিশে সিনিয়রদের ডিঙিয়ে তিনি 2010 থেকে 2018 পর্যন্ত কুয়েটের দায়িত্ব পালন করেন। উপাচার্যের দায়িত্ব নেবার পর তিনি ছাত্রলীগ ছাড়া অন্য কোনো সংগঠনকে প্রশ্রয় দিতেন না। অনেক নিয়োগ হয়েছে ছাত্রলীগের সুপারিশেও। ক্যাম্পাসে একচ্ছত্র আধিপত্য বিস্তারে ছাত্রলীগকে সহযোগিতা করেছেন তিনি। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন হবার পরও কি করে তাকে ইউজিসির মতো গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দেয়া হলো, এই প্রশ্ন প্রতিবাদকারীদের। কুয়েট থেকে পদত্যাগকারী আরেক উপাচার্য অধ্যাপক ডক্টর মিহির রঞ্জন হালদার স্বীকারও করেন এই বিষয়টি। রুমে রুমে যে ছাত্রলীগের ছেলেপেলেরা যে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদেরকে রুমে থেকে ধরে নিয়ে আসছে, ধরে নিয়ে মেরে তাদেরকে পুলিশে দেওয়া হয়েছে। এই মদ্যপ নারী লিপ্সু দুর্নীতিবাজ আলমগীরের যদি বিচার না হয়, আমরা অতি শীঘ্রই আমাদের নতুন কর্মসূচি দিব। জালিম সরকারের এই ভিসি আলমগীর এখন বর্তমানে ইউজিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এর বিচার আমরা চাই। এই ভাস্কর্য বানানোটা সেটা তৎকালীন ভিসি করে গেছেন, আপনার কোনো দায়িত্ব? সেটা তো আমি কিছু জানি না। এটা আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করছে মায়ের ডাক। সেখানে বক্তব্য রাখছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। 3টা টয়লেট পার হয়ে আমাকে যেতে হয়েছে, ওখানে কোনো মানুষের বাড়িঘর নেই। আমি লোকজনকে জিজ্ঞেস করলাম এখানেই কেন কবর দেওয়া হলো? তারা বললেন ও তো রিক্সা চালাতো, নিজের জন্য তার 1 ছটাক মাটি নেই, কোথায় কবর দেবে? লাশ আসবার পরে সবাই কাঁদছে, আর কান্নার মধ্যে তার ছেলেরা বলছে একটা মাটির ব্যবস্থা করে যাতে তার কবর দেওয়া যায়। আমি বলছি ওই মানুষগুলোর কাছে সরকারে যেতে হবে, আমাদেরও যেতে হবে। উন্নত বাংলাদেশ গড়তে চাইছি, নতুন বাংলাদেশ গড়তে চাইছি। এই সমস্ত মানুষকে যাতে আমরা সেই বাংলাদেশের অন্তর্গত করতে পারি, সেটাই আমাদের আজকের শপথ। গুম প্রতিরোধ দিবসে নিশ্চয়ই এখন গুম প্রতিরোধ ঠিক বলবো না, কিন্তু এই ধরনের ঘটনা যেন আর না ঘটতে পারে তার জন্য যেমন সজাগ থাকবো, তার সাথে সাথে আমি যে কথাগুলো বললাম একটা মানবিক রাষ্ট্র গড়বার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করতে থাকি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। ধন্যবাদ, কৃতজ্ঞতা। এবার নোয়াখালীর বন্যা পরিস্থিতির খবর জানাতে যাচ্ছি সহকর্মী দেওয়ান গিয়াস চৌধুরীর কাছে। গিয়াস, নোয়াখালীতে বন্যার সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? পানি কি কমতে শুরু করেছে কিনা? কথা আমি আছি নোয়াখালী জেলায় এবং নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায়। তো যদি দেখেন যে এই সড়কটি হচ্ছে লক্ষ্মীপুর নোয়াখালীর প্রধান সড়ক, এবং এই সড়ক যদি আপনি আপনাদেরকে দেখাতে চাই যে এই সড়কের কয়েক কিলোমিটার জুড়ে এভাবে হাঁটু পানি হয়ে আছে, এবং এই হাঁটু পানি হওয়ার কারণে এই যে পুরো রাস্তা খানাখন্দকের সৃষ্টি হয়েছে, এবং এখানে কোনো যাত্রীবাহী গাড়ি চলে না, সিএনজি চলে না, কিন্তু ট্রাক্টর এবং ট্রাক চলাচল করলেও এখানে এত বড় খানাখন্দকের সৃষ্টি হয়েছে যে ট্রাকগুলি বিকল হয়ে পড়ে আছে। আর কথা আমি যদি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই যে নোয়াখালী মোট 9টি উপজেলা এবং 9 উপজেলার যে প্রধান সড়ক আছে সেই সড়কের কিছু জায়গা থেকে পানি নেমে গেলেও এই 9 উপজেলার যে ইউনিয়ন আছে, গ্রাম আছে, সেই প্রত্যেকটা গ্রামে কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি এখনো আছে। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন কিছু কিছু ঘর থেকে পানি নেমে গেলেও এখনো অনেক ঘরে পানি রয়ে গেছে, এবং যতই পানি কমছে যে মানুষের যে ক্ষয়ক্ষতি সেগুলি দৃশ্যমান হচ্ছে। এবং এই আজকে বন্যার 11 দিনে, এবং এই 11 দিনেও নোয়াখালীর মানুষ আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে ফিরতে পারছে না। এদিকে বেশিরভাগ মানুষ যারা এতদিন ধরে পানিতে চলাফেরা করছেন এবং এই পানির ময়লা এবং দুর্গন্ধ পানিতে তাদের নানা ধরনের অসুখ হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, চর্মরোগ হচ্ছে। এবং তারা আমাদের কাছে আরেকটি অভিযোগ করেছেন যে তাদের কাছে শুকনো খাবার আসলেও পর্যাপ্ত যে চাল ডাল তেল আছে সেই খাবার তারা পাচ্ছেন না, এবং তারা যেহেতু বাইরে বের হতে পারছে না সেই খাবার কোথাও থেকে জোগাড়ও করতে পারছে না। এবং এই বদ্ধ আশ্রয় কেন্দ্র কিংবা ঘরের মধ্যে পানিবন্দী থাকতে থাকতে মানুষ অনেকটা অসহায় হয়ে পড়েছেন, নিরুপায় হয়ে পড়েছেন, এবং তাদের আসলে বলার আর কারো কাছে জায়গা নাই। তো কথা এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর।
বন্যার প্রভাব পড়েছে বাজারেও। শুক্রবারের বাজারে পণ্যের দাম জানাতে কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুল শাওন। শাওন, বন্যার কারণে দ্রব্যমূল্যের পরিস্থিতি আপনি কি দেখছেন? কথা তেমন কোনো প্রভাব আসলে খুব বেশি আমরা যে দেখছি বাজারে তা না, তবে গত কয়েকদিন কিছু পণ্যের ক্ষেত্রে কিছু প্রভাব ছিল, তবে এখন হাতে গোনা কয়েকটি, যেমন সোনালী মুরগির দাম বেশ কমে গিয়েছিল, 200-210 টাকার মধ্যে নেমে এসেছিল কেজি। সেটি বিক্রেতারা বলছেন যে বন্যা কবলিত কিছু এলাকা থেকে আসলে মুরগির সরবরাহ বা এই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আসলে বাজারে সাপ্লাইটা কিছুটা কম, যেই কারণে সোনালী মুরগির দামটা আবার বেড়ে 240 থেকে 250 টাকায় বিক্রি হচ্ছে। তবে ব্রয়লারের ক্ষেত্রে সেই প্রভাবটা আমরা দেখছি না। ডিমের ক্ষেত্রেও সপ্তাহখানেক আগেও আমরা দেখেছি 145 টাকা ডজন বিক্রি হয়েছে। বাদামি রঙের যে ফার্মের মুরগির ডিমটি, সেটি এখন 150 টাকায় বিক্রি হচ্ছে। সামান্য বেড়েছে, তবে গত এক সপ্তাহ ধরেই এটি বেড়েছে। আর এর বাইরে চালের ক্ষেত্রে চাল বেশ অনেক দিন ধরেই আসলে চালের দামটা একটা উচ্চ পর্যায়ে অবস্থান করছে, তো সেই রকমই আমরা দেখছি বাজারে আজও। মিনিকেট 70-72 টাকা কেজি, আর আটাশের কেজি 55 টাকা, আর স্বর্ণা যে মোটা চাল সেটির কেজিও আমরা দেখছি যে 54-55 টাকায় ঠেকেছে। আর এর বাইরে সবজির দাম মোটামুটি স্থিতিশীল আগের মতোই, কিছু সবজির দাম একটু বেশি, কিছু সবজির দাম মোটামুটি সহনীয় বলছেন। কাঁচামরিচের দামও আমরা দেখছি 160 টাকা বা 150 টাকায় কেজি বিক্রি হচ্ছে। তবে অনেক দিন ধরেই পেঁয়াজ এবং আলুর দামটি একটি অবস্থানে আছে যেখান থেকে একদমই কমছে না। আজও আমরা দেখছি যে আলুর দাম 55 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, আর পেঁয়াজ আমরা দেখছি যে 110-115 টাকা দেশি যে পেঁয়াজটি সেটি বিক্রি হচ্ছে। তো কথা এই ছিল মোটামুটি আসলে বাজারের সবশেষ খবর। শরীফুল, চাঁদপুরে নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? কথা নতুন করে আসলে চাঁদপুরের কোনো গ্রাম আসলে প্লাবিত হয়নি, যেটা আসলে একটি স্বস্তিদায়ক খবর দিতে পারি। গত 3 দিন ধরে চাঁদপুরে বৃষ্টিপাত না হয় যেই গ্রামগুলো আসলে বন্যায় কবলিত হয়েছিল, সেই গ্রামগুলোতে এখন আসলে যে জলাবদ্ধতা সেটা আসলে কমতে শুরু করেছে। সড়কের পাশে মূলত হচ্ছে যে প্রত্যন্ত গ্রামগুলো, সেগুলোতে এখন ধীরে ধীরে জলাবদ্ধতা কমছে। ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি একটি আশ্রয়ণ কেন্দ্র, এবং হচ্ছে যে এখানে ঠিক আশ্রয়ণ কেন্দ্রের পাশেই জলাবদ্ধতা রয়েছে, একটি মূল সড়ক। আর বিশেষ করে যে দুর্গম যে ইউনিয়ন গুলো রয়েছে, সেই ইউনিয়ন গুলোতে এখনো আসলে জলাবদ্ধতার পানি কমছে না। আর সেই স্থানে এখনো আসলে যে বিভিন্ন সহায়তা পৌঁছায়নি, সেখানে শুরু হয়েছে পানিবাহিত রোগ, এবং তারা সবচেয়ে বেশি যেটা কষ্ট পাচ্ছেন সেটা হচ্ছে যে বিশুদ্ধ খাবার পানি এবং হচ্ছে যে চিকিৎসার যে অভাব সেটা এখনো রয়েছে। আমি যদি আরেকটা তথ্য বলি, যে চাঁদপুরে হাইমচর, কচুয়া এবং হচ্ছে যে হাজীগঞ্জ, এই যে উপজেলাগুলোতে রয়েছে, সেগুলোতে আসলে কিছুটা যে বন্যা পরিস্থিতি সেটা আসলে উন্নতি হচ্ছে। তো 1 তারিখ থেকে আজ পর্যন্ত চাঁদপুরে 714 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা গত 3 দিনে কমতে থাকায় এখন বলা চল যে বন্যার পরিস্থিতি যেটা রয়েছে সেটা একটু স্বস্তিদায়ক হয়েছে। তো চাঁদপুর থেকে ছিল আমার কাছে সর্বশেষ। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।